রানী ভিক্টোরিয়া তখন ক্ষমতায় আসেন, এই তাকে কিভাবে পুনিশ করছেন মন্ত্রীরা। এরপরে হলো এই আমি আব্দুল করিমের কথা বলছিলাম কিনা তোমাদেরকে? ভিক্টোরিয়া স্যার বলেছিলেন স্যার, একটা মুভি আছে স্যার এটা নিয়ে। এটা নিয়ে একটা মুভি হয়েছে। হ্যাঁ দেখাইছিলাম না একটু? জি স্যার। স্যার ছবি মুভি দেখাননি, বলেছিলেন স্যার। স্যার ট্রয় অফ হেলেন মুভিটা তো নাই স্যার ইউটিউবে। আছে আছে, এটা অনেকগুলো ভার্সন আছে তো, একটু টরেন্টে পাবেন। Victoria and আব্দুল। আরে না, আমি তো তোর আছি একা। এটা এটা একটু দেখুন। আরে একা গান এখন কেমনে গাই? তোর হচ্ছে মালার সাথে তো দেখো না, জাস্ট একটু আব্দুলের যে চরিত্রটা অভিনয় করছে এটা একটা অসাধারণ ছিল। আর এই আব্দুল যখন কোথায় আসে, মানে ধরো কেউ সহ্য করতে পারে না, এই যে আব্দুলের অভিনয় যেটা করছে না, এটা অসাধারণ। এই যে হ্যাঁ, তোমার রানী ভিক্টোরিয়া যখন মারা যান তখনই কিন্তু আব্দুলকে একেবারে একটা আলাদাভাবে কি করছে বলো, আলাদা পাজামা পাঞ্জাবি পরাইয়া সোজা ভারতবর্ষে তুলে দেওয়া হয়। কিছুদিন পর আব্দুল মৃত্যুবরণ করে। দ্য কুইন বিকামস এ স্টুডেন্ট, দেখছো? আসলেই একটা মুভি, হ্যাঁ আসলেই মানে একটা অসম, একটা ইয়ার মধ্যে একটা অসম সম্পর্ক ফ্রম দা, এই যে দেখছো ওকে। তো হ্যাঁ ঠিক আছে। পাওয়া যায় না, ফুল পাওয়া যায় না স্যার, পুরোটা পাওয়া যায় না, মোটামুটি খুঁজে খুঁজে পার্ট করে বের করে নিতে হয় আর কি। তারপরে এই হলো বিষয়। আমি হ্যাঁ এই আর কি। তারপরে রানী ভিক্টোরিয়াকে বলা হয়, আমি গত ক্লাসে বলছি, মন্ত্রীদের সাথে ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া, এটা গেল। আর একটা কাহিনী আছে, এই দেখো রানী ভিক্টোরিয়ার হাজবেন্ডের নাম কি বলো? এলবার্ট। এই যে দেখো মেয়েরা যে এক ধরনের পাজামা পরে না এখন, এটা রানী ভিক্টোরিয়ার হাজবেন্ড থেকে আসছে। কি পায়জামা বলে এরকম আর কি, হ্যাঁ হ্যাঁ এরকম। দেখছো রানী ভিক্টোরিয়ার, এরা রানী ভিক্টোরিয়ার ওয়ারিশ। আচ্ছা, তারপরে এই হলো বিষয় রানী ভিক্টোরিয়া, এলবার্ট। আর একটা বিষয় হলো এই দেখো রানী ভিক্টোরিয়ার সম্ভবত মানে হাজবেন্ড, এই যে দেখো পৃথিবীর যে অমর কিছু প্রেম, তিনি তার হাজবেন্ডকে এত বেশি ভালোবাসতেন, শুধু শোক কাটাইতে তার 2 বছরের সময় লাগছে। এবং বলা হয়ে থাকে যে তিনি ওই 2 বছর শুধু কালো পোশাকে পড়তেন। এবং তিনি এলবার্ট যখন মারা যান এরপরে আর কোনো কি করেন নাই বলো, ওই যে আর কোনো রঙিন পোশাক পরেন নাই। হ্যাঁ এই হলো। আর এরপরে এই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রানী ভিক্টোরিয়া পছন্দ করতেন না, এই কারণে তিনি এই অল্প কয়েক বছরেই 20-22 বছর মানে দাম্পত্য জীবনে মাশাআল্লাহ তিনি 14 জনের বাবা হয়েছেন, মা হয়েছেন। একজন রানী হইলেও যে এখন যে বাচ্চা কাচ্চা নিতে চায় না মানুষ, কিন্তু রানী ভিক্টোরিয়া তার ব্যতিক্রম দৃষ্টান্ত। রানী বেশি বেশি বাচ্চা কাচ্চা পছন্দ করতেন, ফলে মানে একেবারে আল্লাহর মতেই দেখো পুরা ঘর ভর্তি বাচ্চা কাচ্চা। হ্যাঁ নিজের না, নিজের ওয়ারিশ আওলাদ। হ্যাঁ তোমার কি হয়েছে, এই যে দেখো 14 জন সন্তানের মধ্যে সবাইকে কি করা হয়েছিল বলো, ইউরোপের বিভিন্ন দেশে ইয়ে করছিল, এই জন্য তাকে বলা হয় কি বলো, গ্র্যান্ড মাদার অফ ইউরোপের গ্র্যান্ড মাদার বলা হয়। কারণ তিনি তার
এই যে আব্দুল করিম উনি আর কি, হ্যাঁ, মূলত মূল ছবিটা না, অরিজিনাল ছবি এটা, হ্যাঁ, আব্দুল করিমের এটা অরিজিনাল ছবি। রানী ভিক্টোরিয়াকে বলা হয় গ্র্যান্ড মাদার অফ ইউরোপ, মানে ইউরোপের গ্র্যান্ড মাদার, মানে অর্থাৎ ওই যে আগে বলছি রানী ভিক্টোরিয়ার বাচ্চা কাচ্চা যারা আছে সবাই এক এক দেশে বিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওকে। আলফ্রেড টেনিসন, তো আমরা ভিক্টোরিয়া এমন একটা সময় এসে পড়ছি, ভিক্টোরিয়া আমল, যে আসলে এই আমলের মহারানী বলা হয় তাকে, এই জন্য যে তার আমলে সূর্য কখনো অস্তমিত হইতো না। কেমনে হবে? ওই সেই সুদূর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে শুরু করে ভারতবর্ষ হয়ে সুদূর কি পর্যন্ত, কানাডা পর্যন্ত কোনো না কোনো জায়গায় ব্রিটিশ সাম্রাজ্যের অস্ত সূর্য থাকতোই মাথায়। আলফ্রেড টেনিসন ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর তিনি 1850 সালে পয়েট লরিয়েট হন। পয়েট লরিয়েট মানে হলো কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজকবি বা সভাকবি। তাকে রিপ্রেজেন্টেটিভ পয়েট বলা হয় কেন? কারণ তার কবিতা পড়লে আমরা রানী ভিক্টোরিয়ার আমলের সব ঘটনা আমরা জানতে পারি, ভিক্টোরিয়ান পিরিয়ডের সব ঘটনা আমাদের মাথায় আসে। তার বিখ্যাত এলিজি শোকগীতির নাম হলো ইন মেমোরিয়াম। ইন মেমোরিয়াম হলো তার এটা কবির বন্ধু আর্থার হেনরি হ্যালাম এর মৃত্যু নিয়ে লেখা। আর্থার হেনরি হ্যালামের মৃত্যু নিয়ে লিখছেন, এটা হলো ইন মেমোরিয়াম। তার বন্ধু, তিনি পড়াশোনা করতেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তার বন্ধু একবার হঠাৎ করে রাতের অন্ধকারে কিভাবে মারা গেছে বলো? আচ্ছা দেখ, আরে ওর সাথে আমার কিছু হবে আর কিছু নেই, এই আঘাত না তো ভাই, ওর সাথে হতে হবে। আতিক জিয়ার মধ্যে চায় একজন এই মুভি দেখে আমার জিয়ার কথা মনে হয়। আতিক তো দেখলে চুলগুলো বলে না, চুলগুলো হাসলে জিয়ার মতো লাগে। ব্রেন স্ট্রোক, সেরিব্রাল, মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত একটা রোগ। হ্যাঁ, স্যার যে প্রশ্ন করছে ঠিক আছে। তারপরে ওকে, মস্তিষ্ক। আর তার ফ্যালকন, কুইন মেরি মনে রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট। ইনুনির নাম মনে আছে কিনা? হুইজ ইনুনির নাম মনে আছে কিনা? জি স্যার। প্যারিসের স্ত্রী, প্রথম স্ত্রী, ওই যে যখন জাজমেন্ট অফ প্যারিস ছিল তখন সে, ওই তিন দেবী যখন আসছিল তখন সে বিবাহিত ছিল, তার স্ত্রী, তাই না? আচ্ছা, একটু পড়ে শোনো তো এখানে কি লেখা আছে ইনুনির গল্পটা, এবার একটু পড়ে শোনো। দেখো যে তোমার ওই যে দিন যে আমি গল্পটা বলছিলাম, দেখো একটু পড়ো আগে ইনুনির গল্পটা, একটু এবার পড়ো। হ্যাঁ, ইনুনিটা কি একটু পড়ে শোনো। ক্লাস টিচারের প্রশ্ন তো এইভাবে কথা না। আমাদের স্যার অবশ্য সিনিয়র পড়ো, সেই সম্মান কে পড়বা? তাহলে আমাদের ক্ষেত্রে সম্মান দেখাতে হবে হয়তো সব ক্ষেত্রে, কারণ অন্য সময় ধর এইভাবে করে না। আগার বেদের যে প্রশ্ন করছে তাই যদি শুরু করে তো চেক রাউন্ড এইবারে স্পেসিফিক কোড দিছে, আগে মনে হয় অন্য কোড করে এই পড়তেছো না কেউ? Sir, Inoni in Greek Greek mythology, a fountain nymph of Mount Ida, the daughter of the river Kebren and the beloved of Paris, a son of King Priam of Troy. Inoni and Paris had a son. So এটা কি কথা? Corythus, but Paris deserted her for Helen. Bitterly jealous, Inoni refused to aid the wandered Paris during the Trojan War, even though she was the only one who could cure him. She at last relented but arrived at Troy too late to save him. Overcome with grief, she committed suicide. আচ্ছা, তাহলে আবার বললাম ইনুনি ছিলেন কে? হুইজ ইনুনি? দেখো, তোমার গ্রিক মিথোলজিতে ফাউন্টেন নেম ছিলেন অফ মাউন্ট আইডা। মাউন্ট আইডার পর্বতে থাকতেন, পাশে থাকতেন। দ্য ডটার অফ রিভার ক্যাভরেন এন্ড দ্য বিলাভড অফ প্যারিস, সান অফ কিং প্রাইম ট্রয়। ট্রয়ের ছেলে প্যারিসের প্রেমিকা বা ওয়াইফ ছিলেন ইনুনি। ওকে, ইনুনি এন্ড প্যারিস হ্যাড এ সান, নাম হলো কোরিথাস, তাই না? বাট
প্যারিস ডিজার্টেড হার ফর হেলেন। কিন্তু যখন ওই কেন ছেড়াতে চলে যায় মনে আছে কিনা, যখন আফ্রোদিতি আইসা বলছিল কি তোমার পৃথিবীর সবচেয়ে কাকে বিয়ে করে দেবো বলো, সুন্দরী নারীকে বিয়ে করে দেবো, তাই না? মনে আছে? জি স্যার। হেলেন এই কারণে দেখো এই তাহলে পুরুষ মানুষের একটা বৈশিষ্ট্য কি পাইলা এখান থেকে বলো, মেয়েরা বলো। সুন্দরী নারীর প্রতি লোভ। তা না, বিয়ে করার একটা অদম্য আগ্রহ। সে বিয়ে করার আগেও বিয়ে করতে চায় এবং বিয়ে করার পরেও বিয়ে করতে চায়, এটা হলো তার পরিচয়। আগেও চায় পরেও চায়। হ্যাঁ, সবার ক্ষেত্রে দেখুন, কি বারবার বিয়ে করতেছে? জানি না আমি, এটা প্রবাদ আর কি। তারপরে স্যার বাইরনের স্যার ওই উক্তিটা স্যার খুব ভালো লাগে স্যার, অল কমেডিজ আর এন্ডেড বাই আ ম্যারেজ। সৌদি আরবে দেখবা যে সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটু দুবাই টুবাই দেখবা যে ওয়াইফের আল্লাহর রহমতে কোনো ইয়া নাই, কোনো শেষ নাই আল্লাহর রহমতে। ঠিক আছে, বিয়ে করাই তাদের কাছে ঐতিহ্য। একটাই। হ্যাঁ, 14 জন সন্তান ছিল। দিদি সন্তান নিয়া সন্তান 14 জনই দেখেন, 9 জন। আচ্ছা, আমরা তো আচ্ছা দেখি তারপরে কোনো কন্ট্রোভার্সি আছে কিনা। আচ্ছা, তারপরে হলো কি তোমার কি তাহলে কি বিটারলি জেলাস ইনোনি রিফিউজ টু এইড, তাহলে কি হলো ইনুনি কি করছে? আচ্ছা, এরপরে ইনুনি আসছে এখন। যখন ট্রয় যুদ্ধের মধ্যে সে মারাত্মকভাবে আহত হইল, তখন তাকে একমাত্র সুস্থ করে দেয়া তোলার মতো একজনই ছিলেন। তার নাম কি ছিল বলো? স্যার ইনোনি। ইনুনি। তারপরে তো she at last relented but arrived at Troy too late to save him. তো শেষ পর্যন্ত আসছে, আর কি করবে, না এসে আর উপায় নাই, তারপর আসছে, কিন্তু এত দেরি করে আসছেন আর কাউকে কি করে তাকে কি করা যায় নাই বলো, বাঁচানো যায় নাই। ওভারকাম উইথ গ্রিপ, তাহলে সে অনুশোচনায় শেষ পর্যন্ত কি করছে, সুইসাইড করছেন। এখন তুমি বলবা আচ্ছা ইউনি গ্রিক মিথোলজির, হ্যাঁ শুনো, গ্রিক মিথোলজির উনি কবিতা লিখতেছেন, কিন্তু তাকে আমরা কেন রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ ভিক্টোরিয়ান এজ বললাম? খেয়াল করে দেখো, ভিক্টোরিয়ান যুগে তখন আমরা এই চিত্রগুলোও দেখি যে ধরো একজন নারী, শুনতেছো, একজন নারী, তার হাজবেন্ড, সে তার ওই মেয়ে রূপবতী গুণবতী, কিন্তু তার হাজবেন্ড তার রাইখা আরেক মেয়েরে বিয়ে করে ফেলতেছে। বুঝছো বিষয়টা? ওই যে ওই নারীর যে ইয়াটা, এটা ভুক্তভোগী মাত্রই বুঝে। যখন দেখে যে মানে একজন সতী সাধবী নারী যখন দেখে যে তার হাজবেন্ড আবার কোন ইলিগেল প্রস্তাবের সাথে, অনেক ইলিগেল কোনো কাজে জড়িত, তার ভিতরে যে আর্তনাদটা ওই সময়ের মধ্যে প্রকট ভাবে দেখা দিছিল। ফলে কজন দিছে? 9 জনে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার 9 জনে আছে, 2 মধ্যে 9 জন দিচ্ছে, তাহলে 9 জনই হবে। বুঝছো, নারী রানী ভিক্টোরিয়া 9 জন, কিন্তু এখানে আমি পাইছি 14 জন লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 57 সাল, কত বছর না? 40 থেকে 57 হলে 17 বছর। আচ্ছা হ্যাঁ, তাহলে 17 বছরের মধ্যে 9 জন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হলো? তাহলে হি ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ অফ, কি বলো, এবার বুঝছো কিনা কেন রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট? অর্থাৎ ওই যে ইনুনির মাধ্যমে ওই সমাজ চিত্রটা তুলে নিয়ে আসছেন। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই ক্লিয়ার কিনা? এই শুনতে পাচ্ছ? জি স্যার। ইউলিসিস, এবার বলো ইউলিসিস নামে কবিতা লিখছিলেন কে, মনে আছে? মনে হয় উপন্যাস লিখছিল জেমস জয়েস। ইউলিসিসের অপর নাম কি বলো? ওডিসি। ওডিসি মহাকাব্য কে লিখছেন? হোমার স্যার। হোমার। হ্যাঁ, তাহলে ট্রয়ের যুদ্ধে বীর ইউলিসিসের গল্প শোনা। এবার দেখো একটু, আমি শেয়ারটা বন্ধ করি। ইউলিসিস কি করছেন দেখো। ইউলিসিস তোমার, হ্যাঁ দেখো, ইউলিসিস ইউলিসিস তো ওই যে যুদ্ধ করতে গেছে, বুঝছো?
ইউলিসিস যুদ্ধ করার জন্য ট্রয়ে গেছেন সব দল বল নিয়ে, মনে আছে কিনা? ট্রয়ে ঢুকছেন, তারপর ট্রয় থেকে আবার তিনি কি করছেন বলো, ফেরত আসছেন। তাহলে যুদ্ধ করছেন 10 বছর, ফিরতে ফিরতে 10 বছর, এই হলো টোটাল 20 বছর তিনি থাকার রাজা ছিলেন। তিনি যখন আসছেন, আসার পরে দেখেন যে তার রাষ্ট্র চালাচ্ছেন তার স্ত্রী নাম কি পেনিলোপি এবং তার ছেলের নাম টেলিমেকাস। তখন তিনি বললেন, কি বললেন, যে দূর এই এইভাবে ঘরে বসে থেকে আমার নিজের আবদ্ধ রেখা আমি পারবো না। হ্যাঁ, কি বললেন যে আই উইল নেভার রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, যে আমি আমার জীবনের পরিভ্রমণ থেকে নিবৃত্তি নেব না, আমি আমার জীবনকে সর্বশেষ বিন্দু দিয়ে আমি এনজয় করব। পরে তিনি আবার বের হয়ে গেছেন। এই জন্য নজরুল লিখছেন যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। এই যে তরুণ নাহয়ের জয় মুকুট শুধু তাহারই, যাহার শক্তিও পরিমাণ গতিবেগ ঝঞ্ঝার নেই, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার উৎসাহ, ক্লান্তিহীন যার আশা, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা। কারণ এগুলা যৌবনের গান প্রবন্ধ মনে আছে নাকি? তাহলে ইউলিসিস ওয়াজ এ ম্যান, ইয়াং ম্যান অফ 70। তাহলে পৃথিবীর অভিযাত্রিক মানুষ, উদ্দীপ্ত মানুষ, কর্মতৎপর মানুষদের আইকন হলেন ইউলিসিস। আমার মতো একজন বয়স হলে আমারে তরুণ বলা যাবে, এই সংজ্ঞায় লর্ড আলফ্রেড টেনিসন ছিলেন না। তাহলে ইউলিসিসের মতো যারা বয়স হয়ে গেছে কিন্তু মন অনেক, প্রাণশক্তি অনেক বেশি, তিনি তরুণ। নজরুল কিন্তু এই থিমটাই নিয়ে আসছেন, এই থিমেই কিন্তু যৌবনের গানটা লিখছেন, যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বুঝছো কিনা বিষয়টা? এই হলো ইউলিসিস আমাদের গান, তাই না? এবার আগের দিনের মানুষই ভালো ছিল স্যার, কোনো শৃঙ্খল ছিল, এখনো আছে, কিন্তু আমরা অধিকাংশ আমাদের তরুণদের মধ্যে বেশি লেগে গেছে, মানে একেবারে কেমনে দেখবে যে মানে জড়তা চলে আসছে অনেকেরই, দেখবে যে অনেক কোনো কাজকর্ম নাই, সব জায়গাতেই স্যার খুব চেঞ্জ হয়ে গেছি। পুঁজিবাদ এমন একটা ব্যবস্থা করছে স্যার, ইদানিং তো দেখতেছি স্যার ফেসবুকে কিছু কিছু মানুষই আছে যে মানুষকে কিভাবে হ্যাপি থাকতে হয় এইটা শেখানোর জন্য মানে এখন মানুষকে ট্রেন করা লাগতেছে। মানে আমরা ভুলে গেছি আমাদের কাছে আসলে কিভাবে সুখে থাকতে হয়। স্যার আপনি হয়তো দেখেছেন এটা। হ্যাঁ, শিওর, নিঃসন্দেহে। আচ্ছা, এরপর আরেকটা দেখেছে লোটাস ইটার্স। এবার পদ্ম খেকো। লোটাস ইটার্স মানে হলো কি? লোটাস ইটার্স মানে হলো পদ্ম খেকো। ইউলিসিস কোথা থেকে ফিরতেছে বলো তো? স্যার ট্রয় থেকে ফিরতেছেন। এই বিভিন্ন দ্বীপে দ্বীপে তিনি গেছেন। যেমন তোমার ওডেসি পড়লে মানে হোমারের ওই মহাকাব্যটা পড়লে দেখবা যে ইউলিসিসের স্বদেশ ফেরা কেমনে ফিরতেছে, অনেক দ্বীপে গেছে। যেমন ধরো কেমনে ফিরতেছে, যেমন ধরো যেমন ধরো ইউলিসিসের মানে একবার গেছিল একটা মানে ধরো পৃথিবীতে এক দ্বীপে নামছে, নামার পরে ওইটা ছিল এক চোখা দৈত্যের দ্বীপ, বুঝছো বিষয়টা? তারপরে কি করছিল ইউলিসিস, কি করছে তোমার ওরা যখন গুহার মধ্যে ঢুকছে, ঢুকার পরে ও ইউলিসিস কি করছে, আরেক চোখ দৈত্যের কি করে ফেলছে বলতো, অন্ধ করে ফেলছে। দৈত্য এখন খেপা যেয়ে কি করতেছে বলো, ওই ইয়ার উপর গুহাটা কি করছে বলো, আটকাই ফেলছে। গুহার ভিতরে ছিল ভেড়া, এখন ভেড়াগুলো তো বের হইতে হবে। ইউলিসিস কি করলেন, প্রত্যেকজন নাবিককে, ইউলিসিস যে সঙ্গী সাথী ছিলেন সবাই এখন ভেড়ার কোন দিকে দিচ্ছেন বলতো, উপরে না নিচে বাইজা দিচ্ছেন বলতো? নিচে। কেন বলতো? কারণ উপরে প্রত্যেকটা ভেড়া যখন বের হচ্ছিল তখন দৈত্য তো চোখে দেখে না, উপরে হাত দিয়ে কি করতেছে বলো, চেক করে বের করতেছে, আর নিচ দিয়ে তো আটকে আছে কে বলো, নাবিকরা। এইভাবে করতে করতে কি করছে বলো, বের হয়ে গেছে। তারপরে যখন বের হয়েছে তখন আবার ইউলিসিস তখন জিজ্ঞেস করছিল, ওই অন্যান্য দৈত্যরা এসে জিজ্ঞেস করছে, ইউলিসিস জিজ্ঞেস করছিল তোমার নাম কি? বলছে আমার নাম হলো নান। আমার নাম কি বলো? কেউ না। নাম মানে হলো কেউ না। হ্যাঁ,
তখন ইউলিসিসের ওই অন্যান্য দৈত্যরা এসে জিজ্ঞেস করলো, "এই তোমাদের কি ইয়া করছে কে? তোমার এই চোখ ইয়া করছে কে? তোমার এই চোখ কি করছে? অন্ধ অন্ধ করছে করে। কে?" তখন সে উত্তরে কি বলছে বলো? কেউ না। স্যার, কেউ না। আনুমানিক হলো কি বলো? কেউ না, বুঝছো কিনা? এই এই এরকম ধরনের গল্প। এরপরে যেমন ধরো একটা দ্বীপে গেছে, এরা এই দ্বীপটা হলো কি, ওই দ্বীপে গেলে আমি বলে আর কি, এটা হলো সাইরেন। সাইরেন নাম শুনছো কিনা? এই যে সাইরেন বাজায় না, এক দ্বীপে গেছে, যাওয়ার পরে জি ওইখানে স্যার। হ্যাঁ সাইরেন, এটা এই জন্য ফ্রান্সিস বেকন বলছেন লাভ ইজ লাইক সাইরেন সং, প্রেমটা হলো সাইরেনদের গানের মতো। সাইরেন হলো গ্রিক মিথোলজি, এই ওডেসিয়া যখন আসতেছে এমন এক দ্বীপের পাশ দিয়ে আছে যেখানে সাইরেনদের গান শোনা যায়। এরা এত করুণ সুরে, এত মোহিনী সুরে গান গায় যে কোন নাবিক এই সুরের মোহনীয়তা অতিক্রম করে যেতে পারে না। তারা সবাই কি করে, ওই কোন জায়গায় আশ্রয় নেয়, কোন জায়গায় তীরে নামে, কোন তীরে বড়, ওই যে সাইরেনদের দ্বীপে নামে। নামার পরে সাইরেনরা কি করে বলতো একটু, ওই ওরা ছিল ডাইনি, ওরা ওই নাবিকদেরকে খাই ফেলতো। তো লাভ ইজ লাইক সাইরেন সং, বুঝছো কিনা তোমরা? যে এটা অনেক মানে মাধুর্য দিয়া মানুষকে কাছে নেয়, তারপরে ধ্বংস করে। কার কথা বললাম? ফ্রান্সিস বেকন। কোন প্রবন্ধে? অফ লাভ। অফ লাভ, যে অনেক সময় কি করে প্রেমটা, উনি বলছেন যে প্রবন্ধটা শুরু করছিলেন যে আমরা যেটা প্রেম বলি এটা আসলে বাস্তব জীবনের চেয়ে মুভিতেই বেশি সুন্দর, মুভিতেই বেশি মানানসই। আর বাস্তব জীবনে অনেক সময় প্রেম এমন ভাবে আসে সাইরেনদের মতো, এত মধুর মোহনীয়তা আসে, কিন্তু শেষ পর্যন্ত একটা মানে করে সবার ক্ষেত্রে বাস্তব না, অনেকের ক্ষেত্রে অবাস্তব হইতে পারে। তারপরে এইভাবে করে ইউলিসিস একটা দ্বীপে গেছেন। ওই দ্বীপে যাইয়া দেখলেন ওইটা হলো লোটাসিটাসের দ্বীপ। পদ্ম ফুল খায়, ঘুমায়, আনন্দ বিনোদন করে, আর কোনো কাজ নাই। কথা বলছো কিনা? এখন ইউলিসিস একজনকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা ভাই, তোমরা একটাই ফল খাও, পদ্ম ফুল এই নদী থেকে তুলা পদ্ম ফুল খাও, আনন্দ বিনোদন করো, আর ঘুমায় থাকো, আর অন্য কোনো চাষবাস কিচ্ছু করো না, অন্য কোনো কিছুই করো না, তোমরা এত অলস কেন? তখন ইউলিসিস কি বললেন? তখন ওই লোকগুলা বলল যে কি, ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ। why should life all ever be? বললো যে ইউলিসিস মহোদয়, একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 50 বছর পরে, আজ থেকে 30, 50, 60, 70 বছর পরে ধরে নাও, বলে যে আমি, তুমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিল্লুর রহমান, একারের সবাই কোথায় আছি বলো তো? এক কাতারেই আছি। একদিন তো মারাই যাব। যেহেতু মরেই যাব, সেজন্য আমরা আপাতত বিসিএস এর প্রস্তুতি বন্ধ। বুঝছো বিষয়টা? আমরা আর কোনো কাজ করি না, একদিন তো মরেই যাব। এই লোটাসিটাসের লোকেরা হলো লাইফ অফ ইনঅ্যাকশন। ইউলিসিস ছিলেন লাইফ অফ অ্যাকশন। আর ওই যে আমাদের সমাজের মধ্যে ওই লোটাসিটাসের মতোই কিছু মানুষ আছে যারা কোনো কাজ, তাই উড নট প্রিফার টু, আর কিচ্ছু ভালো লাগে না, ওই এইভাবে করে কোনো মতে দিন কাটায় গেলে হয়েছে এইভাবে। তাহলে এই দুইটা শ্রেণীর মধ্যে, লোটাসিটাসের মধ্যে তিনি দেখা দিয়েছেন আমাদের এক শ্রেণীর মানুষ থাকবে একেবারেই লোটাসিটাসদের মতো, আর একটা টাইম পাস করে, কোনো কিছুতেই তার গন্ডারের চামড়ার মতো, মানে জীবনটারে যে একটা আমরাও মারা তো, ইউলিসিস এটা দেখা দিয়েছেন, ইউলিসিসও মারা গেছে, মারা যাবে, এবং লোটাসিটাসদের লোকেরাও মারা যাবে। কিন্তু কেউ জীবনটাকে খুব উপভোগ করে মারা গেছে, আর কেউ পদ্মফুল খাইতে খাইতে মারা গেছে আর কি। লোটাসিটাস, বুঝছো কিনা বিষয়টা? ওকে। আর কোনটা বলবো? লক্সলি হল, একটা নায়িকার নাম এমনি ছিল। লক্সলি হল নাটকের মধ্যে, লেডি অফ শ্যালট গল্প বলবো না, নাম মনে রাখতে পারো, কিন্তু গুরুত্বপূর্ণ লক্সলি হল কবিতার মধ্যে লক্সলি হল কি করছে, একটা মেয়ে, ওই মেয়ে তোমার ওই একটা মেয়ে লোক ছেলেরা পছন্দ করতো, কিন্তু বাবা মা বলছে এই ফকির মিসকিনের সাথে বিয়ে দেওয়া যাবে না, তোমার এগুলো দিয়ে ইজ্জত বাঁচানো যাবে, একদম বড় লোক দেখে একটা বিয়ে দিয়ে দিচ্ছেন। এই ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে আমরা দেখলাম মানুষের মনের চেয়ে ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি তৈরি হয়েছে, যেখানে মানুষের হৃদয়ের লেনদেনের চেয়ে সম্পদের গুরুত্ব বাড়তে শুরু করলো। দেখো যে আগে যদি লাইলি মজনু, ওদের কাছে কিন্তু ধন সম্পদটা মূল্যবান ছিল না, যে তোমরা সবাই মিলে সুখে থাকবা, সুখটাই ছিল প্রাধান্য।
যে কিন্তু ওইখানে তোমার এই যে ধীরে ধীরে এই যে আমরা যদি যে ধরো এই যে অপূর্ব যে মানে এই ভিক্টোরিয়ান সমাজ সেইটা যেটাতে বস্তুবাদের উত্থান, এই কবিতাটা একটা বস্তুবাদের দলিল যে এর আগের দিনে আগের সময়ে মানুষ সম্পদকে এত বেশি গুরুত্ব দিত না, হৃদয়কে এত গুরুত্ব দিত না। লক্সলি হলে ওই মেয়ে যাকে পছন্দ করতো, কোনো মেয়ে কোনো মতেই তার বাবা মা ওই ছেলের সাথে, কারণ ওই ছেলের ধন সম্পদ ছিল না। মানে এই কবিতাটা কেন ভিক্টোরিয়ান রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট পয়েন্ট কারণ আমরা দেখছি এই ভিক্টোরিয়ান আমল থেকেই মানুষ বস্তুবাদী হয়ে উঠতেছে, প্রচন্ড বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যেতেছে। মানুষের আত্মার হৃদয়ের ফর্মালিটিস এর চেয়ে যার ধন সম্পদ বেশি তার গুরুত্ব বাড়তে শুরু করলো। তীথনাস হলো একজন পৃথিবীর মানুষ, একজন তরুণ যুবক। ধরো তোমাদের মধ্যে সুদর্শন যদি কেউ থাকো, তুমি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছ, এমন সময় এক সুন্দর পরী এসে বললো যে আমি তোমার বিয়ে করতে চাই। তুমি কি এরকম ধরনের প্রস্তাব, ধরো রাস্তা দিয়ে হাইটা যাইতেছ, তোমার যদি কোনো পরী এসে বলে আমি বিয়ে করতে চাই, না করবে এমন কেউ আছো কিনা বলো? তুমি তো মানে পারলে স্যার আমি তো ভয়ও পেয়ে যাবো স্যার, এটা কি বলতেছে? পরী সুন্দর পরী টরি এসে যদি বলে যে ওয়াও তোমার বিয়ে করতে চাই, তুমি বলবো যে কি কও, শুধু আজকে এই এক বছর তার যুদ্ধ নামাজ পড়বো সুপ্রিয়া স্বরূপ, তাই না? স্যার বিশ্বাস করতে কষ্ট হবে স্যার, মানুষ ভয় পেয়ে যাবে এরকম কি এর বিসিএস টিসিএস আমরা এরকম যদি একজন এসে বলে যে পড়ি, হ্যাঁ যাই হোক, তারপরে আইসা বললো যে তোমার বিয়ে, তারপরে তীথনাস কি করলো, তো রাজি হয়ে গেছে, খুশি। তারপরে এবারে বলছে যে এবার প্রথম রাতে তাদের সাথে দেখা, তখন তীথনাসকে বললো যে তুমি আমার কাছে কি চাও? তখন বললো যে আমি তো মারা যাবো, তুমি তো কিছুদিন পর তুমি তো আজীবন বেঁচে থাকবা, তো আমি চাই যে ইমর্টাল ইউথ না ইমর্টাল লাইফ, আমি আজীবন বেঁচে থাকতে চাই। কিন্তু কিন্তু হ্যাঁ কিন্তু কি বলো, এই আমি চাই না, এই ইমর্টাল লাইফ চাই, কিন্তু ভুলে গেছেন কি বলো ইমর্টাল ইউথ। ফলে তাকে ইমর্টাল লাইফ দেওয়া হয়েছে, সে আজীবন বেঁচে থাকবে, কিন্তু সে ভুলে গেছে কি বলো ইমর্টাল ইউথ চাইতে ভুলে গেছেন। ফলে 100, 200, 150, 250, 300 বছর বাঁচতে বাঁচতে সে ধীরে ধীরে এবার সে বৃদ্ধ হইতে শুরু করলো, হইতে হইতে একদম কুচকাইয়ে ভাঁজ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে তার কাছে আর পরী আসে না, বুঝছো? তখন তার আর্তবেদনা যে কি এই আমি মারা যেতে চাই, কিন্তু কিন্তু তো কোনো মতেই কি করতে পারে না, না সে মারা যেতে পারে না। তখন একদিন তার কাছে দেবীও আসে না, বুড়া মানুষের কাছে। তারপরে একদিন তীথনাস মন খারাপ করে কান্নাকাটি করতেছে, এমন সময় দেবী আসছে, আইসা বললো যে তুমি আমার কাছে কি চাও? বললো যে আমি মারা যেতে চাই। বললো যে গডস হ্যাভ নেভার টেকেন দেয়ার গিফট ব্যাক। বললো যে দেবীরা যদি কোনো কিছু তাকে গিফট করেন, গিফট করলে আর সেটা ফেরত নেওয়া যায় না। তোমার যেহেতু কি করা হয়েছে বলো, আজীবন, হ্যাঁ আজীবন বেঁচে থাকবে, এটা এই হায়াত যেহেতু দান করা গেছে, এটা আর নেওয়া যাবে না, আজীবন বেঁচে থাকবে। ফলে তাকে ফু দিল, সে একটা গ্রাস হোপার ফরিং হয়ে গেল। এই ফরিং হয়ে সারা পৃথিবীর পথে প্রান্তেরা এখনো ঘুরে বেড়ায়। এ বলবো যে এটার মূল মেসেজটা কি? এটার মূল মেসেজটা হলো মানুষ যখন সীমা লঙ্ঘন করে তার পতন অনিবার্য। অর্থাৎ মূল বিষয় হলো যে মানুষ মারা যাবে, মানে ডেথ ইজ বিউটি। মনে রাখবো আমরা যদি মারা যাবো এটাই সুন্দর। যদি বলে যে আমি আজীবন বেঁচে থাকবো, তাহলে পৃথিবী ভয়ঙ্কর হয়ে যাবে। তাহলে আমি যে মারা যাবো এটাই হলো সৌন্দর্য, ওয়েটিং ফর ডেথ। আমার একজন চাচা ছিলেন, আমি একজন জেঠির কথা বলতে পারবো। আরে জেঠি 18, 19 বছর এই বিছানায় কাটাইছেন, প্রতি শুক্রবার হুজুর এসে মুনাজাত দিত, আল্লাহ আল্লাহ চাচিরে ইমানের সাথে সুস্থ করে দেন, ইমানের সাথে উঠাই নেন। কিন্তু মানুষ চাইলে কি মারা যায়? আরে কি কষ্ট, এই যে জেঠির যে আরে কি দুর্ভোগ, ওয়েটিং ফর ডেথ। তো মানুষ মারা যাবে, এটা তো সৌন্দর্য। তুমি সারাদিন বেঁচে থাকতে চাইছো কেন? ঠিক আছে, এই হলো বিষয়। হ্যাঁ, মানুষ যখন ওই যে অপরিণাম দোষ, মানুষ সীমা লঙ্ঘন করলেই তার পতন হয়ে যাবে। আমার সীমা হইলো আমি মারা যাবো। তারপরে কি মর্টি আর্থার। মর্টি আর্থার হলো একজন পৌরাণিক রাজা। তিনি কি করছেন, একটা করছেন, একটা তোমার কি করছেন, একটা যুদ্ধে ভয়ানক ভাবে আহত হয়েছেন, তিনি মারাই যাবেন। এমন সময় তিনি তার
সেনাপতি নাম ছিল ভেডিভিয়ার। ভেডিভিয়ারকে ডাকলেন, ডেকে বললেন যে আমার যে তলোয়ারটা আছে এই তলোয়ারটা নিয়ে তুমি নদীতে ফেলা দিয়ে আসো। তখন ভেডিভিয়ার এই তলোয়ারটা নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে একটু পরে তো রাজা মারাই যাবেন, বলে এই তলোয়ার আমি কেন ফেলে দেবো। বলে তিনি লুকিয়ে রেখে আইসা বললেন যে তলোয়ার ফালাই দিয়ে আসছেন। তখন রাজা বললেন অথরিটি ফরগেটস ডাইং কিং, যে একজন মানুষ যখন মুমূর্ষ হয়, খালেদা জিয়ার আর কোনো ক্ষমতা নাই এখন। অথরিটি ফরগেটস ডাইং কিং, জাস্ট তুমি পেনশনে গেছো, দেখবে যে কোনো ডিজি এসপি টেসপি কোনো গোনা সময় আছে আমাদের, শুধু ক্ষমতাটা থেকে ছেড়ে গেছো আর তোমার কোনো কথা শুনবে না কেউ। অথরিটি ফরগেটস ডাইং কিং। আগে আমি এই হুকুম করার আগে তুমি কেমনে তামিল করার জন্য লাফাই উঠতা, আর এখন জানতেছো আমি মারা যাচ্ছি, তুমি আমার আর কথা গুরুত্ব দিচ্ছ না। বুঝছো বিষয়টা? অথরিটি ফরগেটস ডাইং কিং, জাস্ট চেয়ারটা থেকে সরে দাও, দেখবো যে আর তোমার কথা কেউ শুনবে না। আচ্ছা, তারপরে এই হলো বিষয়। তারপরে আবার যখন ফালাই দিচ্ছে, ফালানোর পরে একটা নৌকা ভাসে উঠছে, সেই নৌকাতে করে চিরতরে চলে গেলেন লিজেন্ডারি কিং মোটিডি আর্থার। মনে রাখবা লিজেন্ড এবং মিথের মধ্যে পার্থক্য আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিজেন্ড এন্ড মিথ? কে বলতে পারবো বলো? লিজেন্ড মনে হয় অনেকটা বাস্তবিক চরিত্র, আর মিথ তো একদমই অবাস্তব, মনে হয় এমন কেউ ছিলই না, এরকম কিছু কি? আবার বলো। লিজেন্ড বলতে মানে একজন কেউ এক্সিস্ট করতো, এরকম কেউ। মনে রাখবা দেবদেবী থাকলে মিথ, আর মানুষের মধ্যে যদি কোনো ঐশ্বরিক, ধরো বঙ্গবন্ধু আমরা বলতে পারি লিজেন্ডারি ফিগার, কোনো সমস্যা নাই। বিওলফ লিজেন্ডারি ফিগার, মানে মানুষের মধ্যে যখন কোনো বাহুবলী দেখছো না, লিজেন্ডারি ফিগার। মানুষের ভিতরে যখন ঐশ্বরিক ক্ষমতা দেখা দেয়, তুমি তারে কি বলবো বলো? লিজেন্ড। আর মিথিক্যাল হইলো পৌরাণিক, মানে অর্থাৎ দেবদেবী বা এই ধরনের একেবারে স্বর্গীয় কোন সৃষ্টিজীব নিয়ে যদি হয় তাহলে এটা হলো মিথ। কথা বুঝতে পারছি আমি? Sorrows are the best educator. A man can see further through a tear than a telescope. এক ফোঁটা চোখের জল দ্বারা টেলিস্কোপের চেয়ে বেশি দেখা যায়। এই লাইনটা বেশি আছে। The old order change yielding place to me. মোটিডি আর্থারে বলতেছে যে আপনি মারা যাবেন, বলছে আরে মারা যাওয়া নিয়ে আমার টেনশন করো না, আমি মারা গেলে আমি মারা যাবো দিকে তো খালি হবে প্লেসটা, খালি স্থান একটা দাও। তো নাক মুখ হলে কি? তাহলে কি তো নাক মুখ? ঠিক আছে, তাহলে কি তো রে নাক মুখ? আচ্ছা তারপরে হলো কি? গোষ্ঠী। আচ্ছা তারপরে হলো তারপরে কি বলো? হ্যাঁ এটা হলো হেভেনলি। আসলে ওই যে গত পরশুদিন প্রথম আলোর যে ছবিটা, তুমি এটা ভাবতে পারো এই ছবিটা কেমন, কি প্রকাণ্ড, মানে এটা কি মাইনা নেওয়ার মতো। এই যে দেখো, দেখছো নাকি এটা ছবিটা? এটা সারা পৃথিবীতে, হ্যাঁ ওই যে ওনার কন্যা চাপা পইরা মানে একদম পিষ্ট হয়ে আছে, আর উনি ওনার হাত ধরে আছে মেয়েটার। হ্যাঁ আচ্ছা তারপরে হলো তারপরে হলো আই উইল নেভার রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। ইউলিসিস এর কথা মনে আছে তোমাদের? এটা স্যার মনে আছে না? ইউলিসিস। হ্যাঁ, অথরিটি ফরগেটস দ্য ডাইং কিং। মোটিডি আর্থার বলছিল যে আরে আমার আর কেউ মানে ঠিক না, এই যে আমি একজন মুমূর্ষু রাজার আর কোনো ক্ষমতা কেউ শুনতে চায় না কথা। আর ওইখানে বলছিলেন মোটিডি আর্থার যে অনেক রোগের কোনো আল্লাহ ইয়া দেন নাই। কি দেন নাই বলতো? অনেক রোগের কি দেন নাই? নিরাময় দেন নাই। প্রার্থনাতেই নিরাময় হয়। প্রার্থনাতে অনেক রোগ আছে যেটা প্রার্থনা, মেডিটেশন, মানে স্রষ্টার কাছ থেকে মানে নিরাময় নিয়ে আসতে হয়। হ্যাঁ, মোর থিংস আর রট আউট বাই প্রেয়ার্স। ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, এটা তো লোটাসিটাসরা বলছিল। নলেজ কাম বাট উইজডম লিঙ্গার্স। পার্থক্যটা কি বলতো? নলেজ হলো জ্ঞান, আর উইজডম হলো জ্ঞান তো আছেই, পেছনে পূর্ব অভিজ্ঞতা আর ভবিষ্যৎ দূরদর্শিতা। পূর্বের অভিজ্ঞতা, ভবিষ্যৎ দূরদর্শিতা এবং জ্ঞান, এই তিনটা মিলে প্রজ্ঞা তৈরি হয়। ফলে এটা চাহিদা মাত্রই আসে না। নলেজটা যেমন ঢাকার বাংলাদেশের রাজধানী কোথায়, এটা যেভাবে তাৎক্ষণিকভাবে আসবে, কিন্তু প্রজ্ঞার বিষয়টা কি বলো, তাৎক্ষণিকভাবে আসবে না। ঠিক আছে কিনা? ওকে। ইট ইজ বেটার টু হ্যাভ লাভড এন্ড লস্ট দেন নেভার হ্যাভ লাভড এট অল।
এখানে এমন কেউ আছে কিনা জীবনে কোনো রিলেশনশিপ যাও নাই, কোনো প্রেম প্রীতি কিচ্ছু করো নাই, ফ্রেশার, এমন কেউ থাকলে ইয়েস বলো। একেবারে প্রেমের আশেপাশে না, ইয়েস বলো। স্যার আছি স্যার। আরে এত কথা বলেন, ইয়েস বলো। ইয়েস স্যার। এমন কেউ আছে কিনা একেবারে প্রেম প্রীতির আশেপাশে নয়? কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, প্রেম করে একটু ছেঁকা টাকা খাইছো, একটু ঘাপ প্রতিঘাতে ছিল, এমন কেউ থাকলে ইয়েস বলো। আচ্ছা, 2 দলে ইয়েস পাওয়া গেছে। আচ্ছা, এখন আমার কথা এটা না, আমার এই লর্ড আলফ্রেড টেনিসন বললেন, তোমাদের মধ্যে উত্তম কে, কে বেশি জীবনকে ভালোভাবে চিনতে পেরেছ? বলেছে কি বলো, এই যারা প্রেম যেটা করছো, করার পরে মাইটের খাইছো, ঘাতে ঘাতে জর্জরিত হয়ে গেছো, তারা ফ্রেশারদের চেয়ে উত্তম। এটা আমার কথা না, এটা হলো কার কথা বলো? এই আলফ্রেড টেনিসন বলছেন, ইট ইজ বেটার টু হ্যাভ লাভ এন্ড লস্ট। এই প্রেমে পড়া এবং এই প্রেম ছুটা দেওয়া, এটা অনেক ভালো, দেন নেভার টু হ্যাভ লাভ এট অল। কেউ তোমার কোনোদিন প্রস্তাব দেয় নাই, ভালোবাসা নেই, তুমি ভালোবাসা নেই, এটা আমি এরকম নিরামিষ জীবনের চেয়ে একটু কি বলো আমিষ, বুঝছো কিনা, এটা ভালো, কারণ তোমার জীবনের এক্সপেরিয়েন্সটা অনেক বেশি। স্যার অফার পাইলে আমিষের গন্ধটা দারুণ লাগে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, এই হলো আমি এই কোটেশন গুলো গুরুত্বপূর্ণ ছিল, আমি এটা নিয়ে বললাম। আরেকজন নিয়ে শেষ করে দেবো আজকে, শুধু রবার্ট ব্রাউনিং বলবো, আর রবিবারের ক্লাসে ভিক্টোরিয়ান পুরোটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। স্যার টিএস এলিয়ট কি স্যার ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নাকি মডার্ন পিরিয়ডের কবি স্যার? না, মডার্ন, অবশ্যই মডার্ন পিরিয়ডের একেবারে বড় মানে নেতা। হ্যাঁ জি স্যার। স্যার পদ্মক্ষেকর একটু মূল থিমটা একটু যদি বলতেন স্যার। পদ্মক্ষেকর তারা এটা হলো কি বললাম না তোমার, পদ্মক্ষেকু, ওই যে আরে ইউলিসিস যখন ফিরতেছে না, কোথা থেকে বলো তো, ওই ট্রয় থেকে কোথায় ফিরতেছে বলো? ট্রয় থেকে কোথায় ফিরতেছে? নিজের দেশে ফিরতেছে, গ্রিসের দিকে ফিরতেছে। ইথাকা মানে গ্রিসের আশেপাশে একটা ছোট রাষ্ট্র। তখন তিনি কি করছেন বলো, এই তখন তিনি বিভিন্ন দ্বীপে গেছে, একটা দ্বীপে হলো লোটাস ইটার্স দ্বীপ, মানে লোটাস ইটার্স মানে পদ্ম খেত, ওরা শুধু পদ্ম ফুল খায়, ঘুমায়, আনন্দ বিনোদন করে, কোনো কাজ করে না, অলস। এই অলস টাইপের লোকদেরকে বললো যে আচ্ছা ভাই তোমরা এরকম, আমরা এত কষ্ট করে বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতি দিচ্ছি, 10:30 বাজে খাইয়া না খাইয়া তোমার লিটারেচারের ফাও গল্প শুনতেছি, আর ওরা তো আরাম করে ঘুমাইতেছে, ফেসবুক চাপতেছে, বললো যে করো কেন, বিসিএস এর প্রস্তুতি কেন নিচ্ছ না? তখন তারা বললো যে আমি ফেসবুক চালাই আর ঘুমায় থাকি, যা কিছুই করি, ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, মারাই তো যাবো, ফেসবুক চালাইও মারা যাবো, এইগুলা করে মারা যাবো, ঘুমাই থেকে মারা যাবো, একটা না একটা কিছু করে মারা যাবো, আমি মারা যাবো, আপনি মারা যাবো, মারাই যেহেতু যাবো, একদিন তো মরেই যাবো, যেহেতু মরেই যাবো, বিসিএস এর প্রস্তুতি বন্ধ, ক্লোজ, ক্লাস শেষ, ঠিক আছে, এই পর্যন্তই। বুঝছো বিষয়টা? স্যার যেগুলো পড়াইতেছেন স্যার, এই সবগুলোই কি পড়তে হবে স্যার? এগুলা আমি যেগুলা বোল্ড করে দিচ্ছি এগুলা বেশি গুরুত্বপূর্ণ। এই যে বললাম না, এই যে ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, এটা বোল্ড করি না কিন্তু গুরুত্বপূর্ণ। মোর থিংস আর নট আউট বাই প্রেয়ার্স, গুরুত্বপূর্ণ। আই উইল নেভার রেস্ট ফ্রম ট্রাভেল, গুরুত্বপূর্ণ। নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, গুরুত্বপূর্ণ। দ্য ওল্ড অর্ডার, দিস ইজ পরীক্ষা আছে না, দ্য ওল্ড অর্ডার চেঞ্জ উইল টেস্ট অন ইউ। আচ্ছা, রবার্ট ব্রাউনিং এর নাম আমাদের এইটা পরে শেষ করে দেবো। হি ওয়াজ এ ফেমাস পোয়েট, প্লেরাইট এন্ড সাইকোঅ্যানালিস্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। তার স্ত্রী ছিলেন কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তিনি বলেছেন যে ইতালি ওয়াজ মাই ইউনিভার্সিটি। কেন ইতালি ওয়াজ মাই ইউনিভার্সিটি? ওনার একটু 1 মিনিটের গল্প শোনো। তিনি কি করছেন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং একেবারে আছে, আছে নাকি এখানে? আছে, পাইবার সামনে ওনার কবিতা আছে তো, একেবারে হাড্ডিসার, একেবারে হাড্ডি মাংসের মধ্যে কিছু নেই, একেবারে জীর্ণ শীর্ণ, এরকম আছে না, কিছু নেই শরীরের মধ্যে। ডাক্তার বললো যে ওনারে বিয়ে শাদী দিয়েন না, এই ঘর সংসারের চাপ উনি সামলাইতে পারবে না, হবে না। উনার বয়স মোটামুটি হয়ে গেছে 30-35। এমন সময় হঠাৎ করে একদিন রবার্ট ব্রাউনিং এর সাথে দেখা, অসম প্রেম, উনার চেয়ে সিনিয়র তার প্রেমিকা, উনারা পালাইয়া চলে গেছে। পালাইয়া ইংল্যান্ডে থাকার মতো তার আর সাহস ছিল না। তিনি চলে গেছেন কোথায় বলো? তিনি চলে গেছেন
ইতালিতে। এই জন্য ইংরেজ কবি তার বড় একটা সময় কাটছে কোথায় বলো? ইতালিতে। এই জন্য তিনি বলছেন ইতালি ওয়াজ মাই ইউনিভার্সিটি, ইতালি ছিল আমার ইউনিভার্সিটি। তার চেয়ে বয়সে বড় তার স্ত্রী নাম হলো এলিজাবেথ ব্যারেট ব্রাউনি। ওকে, হ্যাঁ। তারপরে কি বলো? হ্যাঁ, তিনি ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত। শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। হ্যাঁ, ড্রামাটিক মনোলগটা নিশ্চয়ই পড়ছো। যে কবিতা একজন বক্তা এক বা একাধিক নীরব শ্রোতা থাকে, শ্রোতা কোনো কথা বলে না, এটার নাম কি বলো? ড্রামাটিক মনোলগ। মনে আছে? যে কবিতা একজন বক্তা এক বা একাধিক নীরব শ্রোতা থাকে, শ্রোতা কোনো কথা বলে না, এটার নাম ড্রামাটিক মনোলগ। মনে আছে কিনা? স্যার ওই যে কবর কবিতার উদাহরণ দিছিলেন। কবর কবিতা, হ্যাঁ, তার অধিকাংশ হলো ড্রামাটিক মনোলগ। ওকে, ঠিক আছে। এরপর হলো মাই লাস্ট ডাচেস, তার কবিতাগুলোর নাম পড়ো, এগুলো এক মিনিট করে বলে ছেড়ে দেবো। মাই লাস্ট ডাচেস, তারপরে বলো ইন্ডিয়া ডেল সার্টো, পোরফাইরিয়াস লাভার, এ গ্রামারিয়ান্স ফিউনারাল, হোম থটস ফ্রম এব্রোড, রাব্বি বেন এজরা, ফ্রালি ফুলিপ্পি, ফাইট পাইপার অফ হ্যামলিন, হ্যামলিনের বাসিওলা, দ্য পেট্রিয়ট। কিন্তু পেট্রিয়টিজম গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে তোমাদের? মনে আছে নাকি? জি স্যার। ওকে, জি স্যার। মাই লাস্ট ডাচেস। এবার একটু শুনো। মাই লাস্ট প্রশ্ন ছিল স্যার, অমৃতাক্ষর ছন্দ বলতে স্যার আসলে কি বোঝায়? শেষের অন্তমিল নাই, এটা হলো অমৃতাক্ষর ছন্দ। শেষে কোনো অন্তমিল থাকবে না স্যার? না, অন্তমিল থাকবে না। ঠিক আছে, ওকে। মাশরাফি নিয়ে জানি কি বলার কথা ছিল। হ্যাঁ, এটা আসবে। তো মাই লাস্ট ডাচেস হলো, দেখো, মাই লাস্ট ডাচেস মানে হলো আমার বিগত পত্নী। আমার বিগত পত্নী মানে কি? বিগত পত্নী মানে কি? তালাক হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই আমার লাস্ট সাবেক পত্নী। বললো যে এই যে দেখো, দ্বিতীয় ডিউক, এগুলো সব ড্রামাটিক মনোলগ। ডিউক বিয়ে করার জন্য আসছেন, বুঝছো? তো বললো যে কি, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এই যে আমার দেয়ালের মধ্যে দেখতেছেন একটা ছবি, এটা হলো আমার সাবেক ওয়াইফের ছবি। বলে যে উনি কই? বললো যে উনি তো নাই, হাওয়া। বললো যে কই গেছে? বলছে উনারে মেরে ফেলছে। বললো যে কেন মারলেন? বললো যে সে আমার সাথে, তাকে যখন বিয়ে করছি, বিয়ে করার পর আমার মন সবসময় ভালো থাকতো, তার হাসিতে আমার মন বিগলিত হইতো, তার হাসিতে আমি প্রশান্তি খুঁজে পাইতাম। একটা সময় আবিষ্কার করলাম, সে আমার সাথে যে হাসি দিত, এই হাসি সরকারি হাসি, মানে পাবলিক হাসি, এই হাসি সবার সাথে দিত, বুঝছো কিনা? আমি তাতে এটা সহ্য করতে পারি নাই, ফলে আমি একদিন তাকে গলা টিপে হত্যা করছি। মনে রাখবে, আমি তার পরিচয় হলো হি ওয়াজ মোর এ পয়েট দ্যান এ সাইকোঅ্যানালিস্ট। হি ওয়াজ মোর এ সাইকোঅ্যানালিস্ট দ্যান এ পয়েট। তিনি যতটুকু না কবি, তার চেয়ে বড় হলো সাইকোঅ্যানালিস্ট। তিনি এই কবিতা দ্বারা বুঝাইছেন, মানুষ যখন প্রেমে পড়ে, তার কোনো কি হবে না বলো, কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা হবে না, সে মানে অদ্ভুত কোনো আচরণ করে বসতে পারে। আর এটা হলো ইনস্টিংক্টিভ জেলাসি অফ হিউম্যান বিং। মানুষের মনের ভেতরে একটা সহজাত কি আছে বলো? ঈর্ষা আছে। মানুষের ভিতরে একটা সহজাত কি আছে বলো? ঈর্ষা আছে। যত কথা বলো, মানে দেখো যে তোমার প্রিয় মানুষ, তুমি যারা খুব ইয়ে করো, সে তোমার ইভেন এটারও দেখো না, তুমি লাইব্রেরিতে দুইজন একসাথে পড়তে বসতেছো, এই যে বুঝছো কিনা, এক সপ্তাহ একসাথে কাছাকাছি বসছো, দেখবা যে তোমার ওই ছেলেটা বা ওই মেয়েটা এক সপ্তাহ পরে আরেকজনের সাথে কথা বলতেছে, বা আরেকজনের সাথে একটু বেশি কথা বলতেছে, ঘনিষ্ঠতা দেখাচ্ছে। তাদের দেখবে যে তোমার ভিতরে একটা কি চলবে বলো? জ্বালাও পোড়াও চলবে না? এটাই বলছেন। মানে এটা মানুষ, তুমি স্বীকার করো আর না করো, ভিতরে একটা আছে এই সহজাত ঈর্ষা। তারপরে এন্ড্রিয়া ডেল সার্টো, মানে এন্ড্রিয়া ডেল সার্টো হলো একজন শিল্পী। তিনি বলেন যে আমি একটা বড় শিল্পী হইতে পারতাম। বলো যে হইতে পারেন না কেন ভাই? হ্যাঁ, বলো, বড় শিল্পী হইতে পারেন না কেন? বললো যে ভাই হইতে পারি নাই, আমার ওয়াইফের নাম হলো লিউক্রেজিয়া, আমার একটা সুন্দরী ওয়াইফ ছিল। বললো যে সে সুন্দর না, তার ভিতরে ছিল সার্পেন্টাইন বিউটি, সর্পিল সুন্দর। যে সাপ, সে সাপ তো সুন্দর, কিন্তু সাপ তো ভয়ানক। বললো যে সে তার, আমার কেরিয়ার, আমি যে বড় একজন শিল্পী হইতে পারতাম, আমি রাফায়েল হইতে পারতাম, আমি মাইকেল অ্যাঞ্জেলো বা লিওনার্দো দা ভিঞ্চি হইতে পারতাম, তার নাম লেখা আছে, হইতে পারি নাই। কারণ আমার ওয়াইফের জন্য, আমি মনোরঞ্জনের জন্য আমি
সবসময় কি নিয়ে আসতাম, মানে এই টাকা পয়সা ছবি আঁকার আগে নিয়ে আসতাম। তারপরে আর কি করতে পারতাম না, এরপর আর ছবিও আঁকতাম না, বুঝছো কিনা, ছবিও আঁকতাম না, ছবি আঁকার সময়ও পেতাম না। তাকে নিয়ে তো তার মানে তার যে মানে ম্যাটেরিয়ালিস্টিক চাহিদা, তার নিয়ে ঘুরাঘুরি করতে করতে, তার নিয়ে ইয়ে করতে করতে আমার আর সময় থাকতো না। আমার বাবা চিকিৎসার অভাবে মারা গেছেন। একটা আনইকুয়াল ম্যারেজ কিভাবে একটা সম্ভাবনাকে ধ্বংস করে, এই এন্ডিয়া ডেল সার্টো তার প্রমাণ। আনইকুয়াল ম্যারেজ, মনে রাখবে, অসম বিবাহ অনেক বড় মানুষের তোমারে ধ্বংস করে ফেলবে। আনইকুয়াল ম্যারেজ, ধরো দুই মেরুর মানুষ, এই কম্প্রোমাইজ করতে করতে দেখো যে জীবন শেষ, কম্প্রোমাইজ করে বেড়ে চলতে চলতে জীবন শেষ। এন্ডিয়া ডেল সার্টো। তো পোরফাইরিয়াস লাভার হলো এরকম একটা, দেখো। তাহলে স্যার বয়সের গ্যাপ স্যার কত থাকতে পারে স্যার? 7 বছর। 7 বছরও আছে। আবার দেখো অনেকে যারা রিলেশনশিপ করো, আমি বলি, ধরো তুমি মিউট করে ফেলো, তুমি ধরো শাহবাগপন্থী, তোমার ওয়াইফ হেফাজত ইসলাম পন্থী, অথবা তুমি হেফাজত পন্থী, তোমার ওয়াইফ শাহবাগী, শেষ। দুইজনের ওয়াইতে সঠিক, কিন্তু জীবন নরক বানাই ফেলছে। মানে বললাম দুইজনে কেউ ভুল নাই। স্যার একটা কথা বলবো স্যার। দুইজন দুই ধরনের মন মানসিকতা, তো এটা তো আর বয়সের গ্যাপ বলে কথা না। গ্যাপ ট্যাপ দিয়ে না, আমি তা তো বললাম। হ্যাঁ সেম এজ হইতে পারে, তবে না গ্যাপ রাখা উচিত সেটা বললাম আর কি। সেটা বললাম ওই সেম এজ নো ম্যারেজের কারণে, কারণ উচিত না, কারণ এটা একটা এই 5-7 বছর ডিফারেন্স বায়োলজিক্যালি থাকা উচিত। হ্যাঁ, 40 বছর বয়সে তুমি একজন পুরুষ একজন নারীর অবয়ব কল্পনা করো, 40 বছর বয়সে একজন নারীকে চিন্তা করো, 40 বছর বয়সে একজন পুরুষকে চিন্তা করো, তাহলে বুঝতে পারবে কেন সেম এজ উচিত না। স্যার আমি একটা কথা বলবো স্যার। স্যার আমি পার্সোনালি অবজার্ভ করে দেখলাম, এই পৃথিবীতে যত বিখ্যাত মানুষ রয়েছেন স্যার, তারা প্রত্যেকেই তাদের থেকে বয়সে অনেক ছোট মেয়ের প্রেমে পড়েছে স্যার। এই ব্যাপারটা স্যার সত্যি খুব মানে ইন্টারেস্টিং স্যার। সেটা হুমায়ুন আহমেদ হোক, মোহাম্মদ আলী জিন্নাহ হোক, বা বাংলাদেশের রকস্টার জেমস হোক স্যার, আমি দেখলাম যে তাদের প্রত্যেকের স্ত্রী তাদের থেকে বয়সে অনেক ছোট স্যার। হ্যাঁ, এটা কারণ আছে, আমি বলে রাখি। কারণ ওই সময়টার মধ্যে তোমার যেমন আমার জ্যাঠা যখন দেশের বিয়ে করছে, তখন যেটি কোলে করে নাকি নিয়ে আসছে। মানে আগে ওই দেখবা যে হৈমন্তী পড়ছো না, দেখবে যে 11 বছরের মধ্যে বিয়ে দিয়ে ফেলতে হবে, 12-17 বছর হয়ে গেছে, তাই জন্য তো হৈমন্তী বিয়ের উপযোগ্য হয়ে গেছে, তাই নিয়ে এলাকার মধ্যে ডিডি করে গেছে, তাই না? ছোট মেয়েদেরকে বিয়ে করার একটা টেন্ডেন্সি ছিল। হ্যাঁ, আচ্ছা। এরপরে হলো এ গ্রামার, এ পোরফাইরিয়ার লাভার হলো, মনে রাখবা নামগুলো, আমি গল্পগুলো যেগুলো বারবার পরীক্ষা আসে জন্য এখান থেকে গল্প বলতেছি। পোরফাইরিয়ার প্রেমিক, পোরফাইরিয়া হলো একটা ছেলের নাম, মেয়ের নাম। পোরফাইরিয়ার প্রেমিক, পোরফাইরিয়া ঘটনাটা এরকম যে ধরো পোরফাইরিয়া একটা ছেলেকে পছন্দ করে, তারপরে ওই নিয়ে আসছে দলিল, টেন্ডুলকারের যে বউ বড়, টেন্ডুলকারের বউ বড়, রবার্ট ব্রাউনিং এর বউ বড়, শেক্সপিয়রের বউ বড়। তারপরে যাদের শোনাই বলে রাখি, যারা এরকম ধরা খেয়ে আসো, তারা এরকম দলিল নিবা, টেন্ডুলকারের বউ বড়, রবার্ট ব্রাউনিং এর বউ বড়, তারপরে শেক্সপিয়রের বউ বড়, পরে কান্না এই যে সুবর্ণ মুস্তাফা। তাহলে স্যার এখানে কিভাবে জাজমেন্টের ব্যাপারটা আসে স্যার? কোনটা স্যার বিয়েটা নাকি পূর্ব নির্ধারিত, মানে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা, সবকিছুই তো পূর্ব নির্ধারিত, তারপর তো আমরা দায় আরোপ করি। হ্যাঁ, সবকিছু তো পূর্ব নির্ধারিত। তো এখানে আসলে এজটা গ্যাপ রেখে করা বা এই জিনিসটা স্যার কিভাবে সম্ভব স্যার? এটা যদি আগে থেকেই নির্ধারিত থাকে স্যার। তাও তো মানুষ তো শোনো, এটা তো আচ্ছা, এটা টিপিক্যাল কেস। শোনো, এইটার ব্যাখ্যাটা মনে রাখবো, তকদিরের বিষয়টা নিয়ে আমি একটা ব্যাখ্যা দেবো। তকদির নিয়ে এটা মনে রাখবো, তকদির উপরে পুরো ছেড়ে দিলে হবে না। তাওয়াক্কুল করতে বলছে কখন? তাওয়াক্কুল করবা গুড বাইদা, মোহাম্মদ আসলামরে উট ছাইরা দিয়ে বলছে যে আমি কি তাওয়াক্কুল করবো উট ছাইরা দিয়া, না উট বাইদা রেখে? মোহাম্মদ বলছেন উট বাইদা রেখে তাওয়াক্কুল করবা। রাস্তার বলে আমি যদি রাস্তা দিয়ে ঝাঁপিয়ে পড়ি ট্রেনে নিচে, তাহলে আমি মারা যাবো না? তাহলে কেন? তাহলে তো পূর্ব, তাহলে মানে সবকিছু পূর্ব নির্ধারিত, কিন্তু আমার চেষ্টা থেকে কিন্তু আমি বিচ্ছেদ হইতে পারবো না। স্যার মানুষের একটা লিবার্টিও রয়েছে। হ্যাঁ, মানুষের উইলের একটা, মানুষের ইচ্ছা আছে না, এই যে ইচ্ছার একটা স্বাধীনতা আছে। পোরফাইরিয়াস লাভার, পোরফাইরিয়া একটা প্রেমিকা, ওই মেয়ে তার বয়ফ্রেন্ডের বাসায় গেছে একদিন, দরজা নক করছে, দরজা খুলছে প্রেমিক, বললো যে শোনো, প্রেমিকের পাশে বসছে, বৃষ্টিতে ভিজতে গেছে, বৃষ্টিতে ভিজা প্রেমিকের কাঁধে মাথা রাখছে, রাইখা বললো যে শোনো হে প্রেমিক, আমাদের বাড়িতে তোমার দাওয়াত। বললো যে কিসের? বললো যে আগামী রবিবার। কিসের দাওয়াত? বললো যে আমার বিয়ে।
বললো যে কার সাথে? বললো যে আমার খালাতো ভাইয়ের সাথে। বললো যে এতদিন যে প্রেম করছি কোথায়? বললো যে এগুলা হাওয়া বুলা যাও। এরকম একটা সিচুয়েশন, আমি আমার ল্যাঙ্গুয়েজে বললাম আর কি। তো সর্বনাশ। তারপরে হ্যাঁ, এই বললো যে কি ভাই এগুলো কি কইলা তুমি? তারপরে সে বললো যে আল্লাহ আল্লাহ, তাহলে এই এতদিন প্রেম করছি, তাহলে তো আমি তো তোমার সাথে, তোমার বডির সাথে আমার কোনো প্রেম ছিল না, তোমার ছিল 5 মিনিটস, তোমার প্রেম ছিল তোমার আমার আত্মার সাথে। বলো কার সাথে? আত্মা। এই জন্য আছে না, এই জাস্ট চুলগুলারে ধইরা এরকম গলার মধ্যে পেঁচাইয়া আত্মা বের করে ফেলছে। কি বের করছে বলো? তার আত্মা বের করে ফেলছে। মারে নাই, কিন্তু মারে নাই, বের করছে কি বলো? আত্মা। পৃথিবীর কোন কেউ, হ্যাঁ এটাই সম্ভব, পৃথিবীর কেউ তাকে খুনি বলে না, কারণ সে তো খুন করার জন্য মারে নাই, কারণ তার রিলেশনটা ছিল আত্মায় আত্মায় সম্পর্ক। এটা দুই বডিজ বাট ইউনাইটেড ইন ওয়ান, তাদের সোল তো একটাই ছিল। সে বললো যে আমাদের দুজনের আত্মা একরকম ছিল, এই জন্য আত্মা রেখে দিছে, বডি লাগবে না আমার। তো স্যার তাহলে তো তার নিজেরও আত্মা বের করে দেওয়ার উচিত ছিল না, আত্মা তো আমারটা আমার ভিতরে আছে, এই জন্য তার সে যদি চলে যাবে আরেকজনের কাছে, এই জন্য তার আত্মাটা রেখে দিছে, বডি চলে গেলে হয়ে যাবে। মনে রাখবা, ইনসেন্ট টাইপ অফ সাইকোলজি ইন লাভ। প্রেমে পড়লে মানুষ এমন অদ্ভুত আচরণ করবে যার কোনো ব্যাখ্যা মিলবে না, এবং ইংরেজি সাহিত্যের কোন সমালোচক তাকে খুনি বলেন না। মনে রাখবা, হি ইজ নট এ কিলার, জাস্ট হি ব্রিংস দ্য সোল ফ্রম আর বডি। বুঝছো কিনা? মানে আত্মাটা বের করছে, কিন্তু সেই ইয়ে করে নেই। অর্থাৎ মানে বিষয়টা হলো কি, মানে আত্মায় আমাদের দুই আত্মা তো একই হয়ে আছে, তাহলে আমি আত্মা বের করে নিয়ে আসছি, কেউ তাকে খুনি বলে না। অর্থাৎ প্রেমে পড়লে মানুষ, তুমি দেখো, তুমি আগরবাতি দিয়ে তুমি নিজের গায়ের মধ্যে ছোঁয়া দিতে পারবা? পারবা না। তোমরা এখানে যারা আমার কথা শুনতেছো, দেখো অনেকে আগরবাতি মোমবাতি দিয়া, হাবিজাবি জিনিস দিয়ে, কেচি কুচি দিয়া এই অমুক তমুকের নাম বিভিন্ন জায়গায় লিখে রাখছো। কেমনে? অস্বাভাবিক বিষয়। এইগুলো প্রেমের অদ্ভুত, মানে এগুলার কোনো আমাদের ব্যাখ্যা হবে না। এই গ্রামারিয়ান ফিউনারাল, গ্রামারিয়ান নিয়ে দিতেছে দাফন করার জন্য ফিউনারাল, মানে এই পরে বললো যে তো দাফন করা যায় কোথায়? বললো যে কোথায় দাফন করবো, পর্বতের উপরে না নিচে? বললো যে পর্বতের নিচে। তো বললো যে পর্বতের নিচে দাফন করলে, না করলে না না না, পর্বতের নিচে দাফন করা যাবে না, যেহেতু তিনি জ্ঞানী, জ্ঞানীরা জীবিত থাকতে আলোকিত, মারা গেলেও তারা আরো সম্মানিত আলোকিত। বললো যে পর্বতের উপরে কি, তার উপরেই তাকে দাফন করা হবে। গ্রামারিয়ানকে পর্বতের উপরে উপরে দাফন করা হয়। হ্যাঁ, হুম থটস ফ্রম অ্যাব্রোড, ওই যে মনে রাখবা। আমি আবার বলি, উনি উনি ওনার বাড়ি ইংল্যান্ডে, কিন্তু উনি ছিলেন কোথায় একটু বলবা? ইতালিতে। ইতালিতে। রাব্বি বেন এজরা, মনে রাখবা, রেবাই, রাবাই বা রাব্বি। রাবাই হলো, আমরা এই যে হুজুর আছে না আমাদের, যে আমাদের ধর্মে হুজুর মাওলানা, তোমাদের দেশে ঠাকুর বলো হিন্দু ধর্মে, আর বৌদ্ধ ধর্মে কি বলে জানো? ভান্তে। তাহলে হুজুর, ঠাকুর, ভান্তে, রাব্বি, রেবাই একই কথা। আমি বুঝছো কিনা? ধর্মগুরু যারা আছে তাদেরকে কি বলা হয় বলো? রাব্বি, রাবাই। ইহুদিদের ওই যে, এটা একটা ঐতিহাসিক কবিতা, মানে এই যে ইহুদিদের একটা ঘটনাকে কেন্দ্র করে, এটা রাব্বি বেন এজরা। ওই বেন এজরার নাম হলো, উনি ছিলেন রাব্বি, মানে হযরত বেন এজরা। বুঝছো না? হুজুর মানে হযরত বেন এজরা। ঠাকুর অনুকূল ঠাকুর, শ্রী অনুকূল ঠাকুর। বুঝছো কিনা? শ্রী, হিন্দু ধর্ম যদি কেউ বুঝো, শ্রী অনুকূল ঠাকুর যেমন বুঝছো, ঠিক এরকম ধরো রাব্বি বেন এজরা। ফ্রালিপুলিপি। আচ্ছা, এই কবিতার মধ্যে একটা জিনিস দেখাইছে, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, বডি অর সোল? বলো তো। সোল। বডি, বডি, একজন বডি একজন সোল। কিন্তু বললেন যে না, হিউম্যান সমাজের মধ্যে, মানব সমাজের মধ্যে বেঁচে থাকতে হইলে দুইটাই সমানভাবে দরকার। হ্যাঁ, একটা হলো বডি, আর একটা হলো কি বলো? সোল। তুমি যদি বডির চর্চা করো তাহলে পশু হইয়া বনে চলে যেতে হবে, আর যদি সোলের চর্চা করো তাও বনে যেতে হবে সন্ন্যাসী হইয়া। ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য হিউম্যান সোসাইটি, ইউ হ্যাভ টু এমফাসাইজ অন বোথ বডি অ্যান্ড সোল। এখানে বডি এবং সোল দুইটারই গুরুত্বপূর্ণ, একটা ছাড়া আর একটা অচল। প্রালিপুলিপি হলো, সে একজন যাজক। সে তার ছোটবেলার ইতিহাসটা এখানে তুলে ধরছে। তার ছোটবেলায় যখন সে তার বাবা মা দুইজনকে হারাইছেন, হারানোর পরে তাকে নিয়ে দিয়ে দিছে কোথায় জানো? গির্জায়, মসজিদের মধ্যে, এতিমখানার মধ্যে দিয়ে দিছে। সে এতিমখানায় ধীরে ধীরে সে বড় হয়ে উঠছে। বড় হওয়ার পরে একদিন দেখে যে হুজুর, মানে তার বয়স 18-19 হয়েছে, এই কোনার মধ্যে বসে বসে সে কি যে আঁকা কি করতেছে। গির্জার হুজুর এসা তারে ধরছে, এই কি করতেছ? সে এমনি লুকাই ফেলছে।
বলছে আর কি করছে, দেখে যে এরকম সে বেগানা মেয়ের আগে ছবি টবি আঁকতেছে, মেয়েদের এমনি ঘুমটা টুমটা তারা ছবি আঁকতেছে। হুজুর বললেন যে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি এগুলা কি আঁকতেছো? বললো হুজুর আমার তো বিয়ে করতে মন চায়। হুজুর আরো জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। বললেন যে তুমি জানো না যে তোমার বিয়ে করা হারাম, তুমি তো যাজক। বলো হুজুর কি কোন, আমার তো বিয়ে করতে মন চায়। বলো যে না তুমি বিয়ে করতে পারবে না। বলো যে হুজুর তাহলে কেন করতে পারবো না? বলো যাজকেরা বিয়ে করতে পারেন না। বলো হুজুর, বলো যে আই এম এ ম্যাং, আই এম এ মঙ্ক অফ অ্যাক্সিডেন্ট, আমি তো হুজুর দুর্ঘটনার ক্রমে যাজক হয়ে গেছি। ছোটবেলায় খাবার দাবার ছিল না, আমার খালাই না এতিমখানায় দিছে, তো ফলে আমি ধীরে ধীরে এখানে বড় হয়ে গেছি। আমি যদি জানতামই হুজুর ছোটবেলায় যে বড় হইলে আমি বিয়ে করতে পারতাম না, তাহলে খাই আর না খাই বাইরে বাইরে থাকতাম, আমি এখানে আসতাম না। বিষয়টা বুঝছো কিনা? তো এই মানে এটা দিয়ে বুঝাইছেন তিনি। আমি তোমার এটা এখানে একটু খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা আছে, আমি কিন্তু একদম ভদ্র ভাষায় বললাম। তো মানে বলছে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বলছে যে তুমি মিয়া এখানে তাজক ভিত্তি করতেছো বডি ছাড়া, হিউম্যান বডি ইজ সেক্রেট, দুইটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, ফ্রালিপুলিপি তার ওই যে যাজকের গল্প। হ্যাঁ, এরপরে দা পাইপার অফ হ্যামলিন, হ্যামলিনের বাঁশিওয়ালা। হ্যামলিন কি করছেন, এই যে বাঁশি ফুকে ইঁদুরে ইঁদুরে তসনস জার্মানিতে। তারপরে কোন শহরের নাম ভুলে গেছি, এই কোন শহর একজন বলো। তারপরে হ্যাঁ, তারপরে এরপরে বাঁশি বলছে যে হ্যাঁ, আর হ্যামলিন তো হ্যামলিন, হ্যাঁ হ্যাঁ হ্যামলিনের বাসা, হ্যামলিন শহর, হ্যাঁ হ্যামলিন, ঠিক আছে। তারপরে হ্যামলিনের এরপরে বাঁশি বলছে যে মেয়রের সাথে কথা হয়েছে যে বাঁশি ফুয়ে নিয়ে গেলে এত টাকা দেবো। তারপরে বাঁশি ফুকাইয়া সব ইঁদুর নিয়ে ফালাই আসছে নদীতে, টাকা দেন। ইঁদুর মারছো মিয়া, তোমার এত টাকা দেবো। বাঁশি ফু দেওয়া শুরু হইলো, সব ফুয়ে সব বালক বালিকারা তার পিছু নিতে শুরু করলো, হারাই গেল চিরতরে। এটা একটা রূপকথার গল্প। দা প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট হলো, প্যাট্রিয়ট যখন আসে, আমি মাতসাবিদা প্যাট্রিয়ট বলছি এই জন্য, প্যাট্রিয়ট যখন আসছে এই যে মানে দেশপ্রেমিক আসছে, আর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। আবার সে যখন তারে যখন মানুষ ভুল বলছে, সপাং সপাং করে পাথর দিয়ে মাইরা হত্যা করছে। বলছে যে মাশরাফি প্যাট্রিয়ট। আরেক মিনিট লাগবে। মাশরাফি প্যাট্রিয়টের মধ্যে কি করছে? মাশরাফি প্যাট্রিয়ট, ওই যখন মাশরাফির ভালো দিন ছিল তখন সবাই মাথার উপর রাখছে। 3-4 রান যখন শূন্য করে খারাপ খারাপ করতেছিল, তখন একজন প্রশ্ন করছিল যে মাশরাফি আপনি কবে বিদায় নেবেন? তখন এই কথাটা বলছিল যে মাশরাফি আপনার সুদিনে কত সতীর্থ ছিল, 2-1টা ম্যাচ মাত্র খারাপ খেলছেন, তারপরে এই অবস্থা আপনার। হ্যাঁ, ওকে, বিষয়টা বুঝছো কিনা? দা যাই এন্টার দা যাই। বেস্ট অফ লাক। আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই পুরোটা শেষ করে দেবো। হ্যাঁ স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার পরিফাইরিয়া এটা কি স্যার কোনো একটা সিনড্রোম সাইকোলজি? পোরফাইরিয়া সবই সাইকোলজি। জি স্যার, এটা কি একটা স্যার এটা কি একটা সিনড্রোম? হ্যাঁ, এটা কি স্যার কোনো সিনড্রোম মানে সাইকোলজিতে কি স্যার এটা সিনড্রোম আসছে কিনা হইতেও পারে, একদম অস্বাভাবিক না, হইতে পারে এটা। হ্যাঁ, পোরফাইরিয়া তো পুরোটাই হইতে পারে। হ্যাঁ, ডেটের ব্যাপারে স্যার কিছু জানা গেল না। 10 তারিখের প্রস্তুতি নাও, তাহলে হবে। 10 তারিখের প্রিলিমিনারি 10 তারিখের মধ্যে প্রস্তুতি নাও। স্যার রবার্ট ব্রাউনিং এর এখানে তো কোনোটা মানে বোল্ড করা নাই, সবগুলোই কি পড়বো নাকি? না না, আর এই কবিতার নামগুলো মনে রাখো যেগুলো বলছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার নেক্সট ক্লাসে স্যার লিংকটা দিয়ে আমি যে স্যার ভিডিও রেকর্ডিং। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। রবিবার মঙ্গলবার দিন। হ্যাঁ বলো স্যার। এ সাইড আর সলিলুকি স্যার একটু পার্থক্যটা একটু যদি বলতেন স্যার। আমার মঞ্চের মধ্যে একজন থাকলে এ সাইড, আর মঞ্চের মধ্যে একাধিকজন থাকলে, মঞ্চের মধ্যে একাধিকজন থাকবে, একজন মনে মনে কিছু ভাববে, এটার নাম সলিলুকি। একজন না, এটার নাম এ সাইড। আর মঞ্চের মধ্যে যদি একজনই থাকে, যেমন হ্যামলেট টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা একজনই থেকে বলছিলেন। এটার নাম কি বলো? নায়কের স্যার দুজন স্যার পিছন থেকে আরেকজন। মঞ্চের মধ্যে কয়জন থাকবে বলো? একজন না স্যার। হ্যাঁ, পিছন থেকে একজনই করে না, যেটা ওই মঞ্চের মানুষজন জানে। মঞ্চের মধ্যে একজনই থাকবে, একজন থেকে মনে মনে কিছু ভাবতেছে, তার থট অ্যালাউড, এটার নাম সলিলুকি। আর মঞ্চের মধ্যে যদি একাধিকজন থাকে, একজন যদি মনে মনে কিছু ভাবে, অন্য কেউ শুনবে না, আনহার্ড বাই আদার ক্যারেক্টারস, এটার নাম এসআইড। হ্যাঁ, জি স্যার। ওকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ।
বিয়ে করছি বাচ্চা আছে কি চিনস পিঙ্কি আপু কি এই যে আপনি বউ নাকি বিয়ে বউ নাকি হ্যাঁ ওটাই ওটা পিঙ্কি বিয়ে বউ পিঙ্কি তো মাস্টার্স মাস্টার বাচ্চা নিয়ে আসলে মাস্টার ডিপার্টমেন্টে কি দেখেন ডিপার্টমেন্টের ভাগ নিব না হ্যাঁ এটা কি ভাই কি আছে নাকি নাম বলে দিন এটা তো আঙ্গো ডিপার্টমেন্টের মতো এই ভাই ডিপার্টমেন্টে আঙ্গো ডিপার্টমেন্টের তাই না कहानी सुन कर प्यार हुआ ठीक है तमिल ले सुन तमिल ले गाते तू यार और मेरे देना के एकटू सिफत वो ऐसे के एकटू हाथ देखी अरे क्लास चल रहा ক্লাস চলে ওষুধ শব্দ এখান থেকে আসছে যে শুনলাম खोलो भाई अच्छा नहीं आता देख 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 আর এরকম ঝামেলা সবগুলো কমন নোটিফিকেশন বন্ধ করে দেন একবার এখন ইউটিউব একবার বন্ধ করে দিবি বলতে তখন ইচ্ছা করে চালু করে সব করে রাখ মেসেজ তাহলে ইয়ে করবি সেটিংস এ অফ করবি সেটিংস ই দেখ বলে দেখ ও অর্ডার মাসখান নোটিফিকেশন সাউন্ড নোটিফিকেশন অফ কর একদম পারমানেন্ট আর অন করলে না প্লাস অফ কর খাবার দাবার অন করবি একদম সব দিন কাট করে দিতে মধুসূদনের আত্মাটা কিন্তু সুন্দর ছিল তাই না দেখতাম আমার দেখি বাবা এসে গেছে যাচ্ছে রে কি করে গতবার কারে লাগে তুলনা করতেছে
মানুষ বন্ধু বন্ধু সবাইকে